নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আরো 12 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। আর আরো 12 জহিতার সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। একেবারে স্বর্ণালী, এবং প্রথমেই নজর রাখবো কুলতলির দিকে। গ্রেপ্তার কুলতলি কাণ্ডের মূল পান্ডা সাদ্দাম সর্দার এবং পুলিশের জালে কুলতলির সিপিএম নেতা মান্নান খানও। মান্নানের মাছের ভেড়ির আলাঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে এই সাদ্দামকে। সাদ্দাম মান্নানকে গ্রেপ্তার করে কুলতলি থানার পুলিশ। অন্যদিকে সাদ্দামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, আপনারা জানেন, এবং গত সোমবার সাদ্দামের বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশের ওপরে হামলার অভিযোগ করছে এই সাদ্দামের বিরুদ্ধে। পুলিশের ওপরে হামলার ঘটনায় অভিযুক্ত সাদ্দামের ভাই সাডুলু, এবং পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এই দুই ভাই। এবং সাদ্দামের ঘরের নিচে সুরঙ্গের সন্ধানও মিলেছে। আপনাদের সেই খবরও আপনাদের সামনে রেখেছিলাম আমরা। এবং সেই সুরঙ্গ দিয়েই পালিয়ে যায় এই সাদ্দাম, এবং বুধবার রাতে পালিয়ে যায় সাদ্দাম। এবং তারপরেই আমরা দেখেছি যে বুধবার রাতে সাদ্দামকে গ্রেপ্তার করলেও এখনো অধরাই রয়েছে তার ভাই সাইরুল। একেবারে এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রিয় গোপাল। প্রিয় গোপাল, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? একদমই দেখো, তোমাকে যেটা প্রথমে বলে রাখি যে যারা যে সিপিএম নেতা মান্নান খানের যে ফিজারি আছে, সেই ফিজারি আলাঘর থেকে কিন্তু গতকাল রাতে গ্রেপ্তার করে সাদ্দামকে বারুইপুর পুলিশ জেলা যে স্পেশাল পুলিশ টিম কিন্তু গ্রেপ্তার করে। জানা যাচ্ছে যে এই যে মান্নান খান, ইনি সিপিএম এর নেতা, এনার সঙ্গে কিন্তু সাদ্দামের বহুদিনের সম্পর্ক, এমনটাই কিন্তু পুলিশ মারফত খবর আমরা জানতে পারছি। এই যে নকল সোনা পাচার যে চক্র, সেই নকল সোনা পাচার চক্রে কিন্তু এই মান্নান খানও জড়িত ছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে কিন্তু সোমবার এই গুলি চালানো কাণ্ডের পর থেকেই কিন্তু যে ওর পেছনে যে খাল, সেই খাল দিয়ে কিন্তু পালিয়ে এসে যে ঠাকুরার নদী হয়ে কিন্তু এই এসে পৌঁছায়, এবং এই ফিজারিতেই কিন্তু ছিল, এবং সেখান থেকেই এইখানে ঘা ঢাকা দিয়েছিল। গতকাল রাতে কিন্তু বারুইপুর পুলিশ জেলার যে স্পেশাল এসওজি টিম, তারা কিন্তু এখান থেকে গ্রেপ্তার করে। প্রিয় গোপাল, সেক্ষেত্রে স্থানীয় সিপিএম নেতৃত্বে কি বার্তা, কি বলছেন তারা? স্থানীয় সিপিএম নেতৃত্ব যেটা বলে, স্থানীয় সিপিএম নেতৃত্ব এখনো সেরকম কিছু বলেনি। তবে সুজন চক্রবর্তী জানিয়েছেন এই যে মান্নান খানের সঙ্গে সিপিএম এর কোনো যোগসূত্র নেই, এমনটাই জানিয়েছে সুজন চক্রবর্তী। বেশ, ধন্যবাদ জানাবো প্রিয় গোপাল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, গ্রেপ্তার কুলতলি কাণ্ডের মূল পান্ডা সাদ্দাম সর্দার এবং পুলিশের জালে কুলতলির সিপিএম নেতা মান্নান খানও। মান্নানের মাছের ভেড়ির আলাঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম। আপনাদের জানিয়ে রাখি, সোমবারই সাদ্দামের বাড়িতে অভিযান পুলিশের, এবং সেই সময় এই ঘটনা ঘটে, এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি যে সাদ্দাম কিন্তু পালিয়ে যায়। অবশেষে বুধবার রাতে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়, এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সাদ্দামকে গ্রেপ্তার করা হলেও এখনো পর্যন্ত কিন্তু সাইরুলের খোঁজ মেলেনি। এবং শুধুমাত্র তাই নয়, আমরা দেখেছি এই সাদ্দামের বাড়ির যে খাটের নিচ রয়েছে, সেখান থেকেই কিন্তু একটি সুড়ঙ্গ পথেরও সন্ধান মিলেছিল, এবং সেই সুড়ঙ্গ পথের মধ্যে রয়েছিল একটি খাল, এবং যেমনটা পুলিশ জানিয়েছিল যে সেই খাল থেকেই কিন্তু সাদ্দাম সে গোপন রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছিল। এবং অবশেষে বুধবার রাতে সেই সাদ্দামকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, তা কিন্তু চলছে, এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে সাদ্দাম এবং সাইরুলের সঙ্গে কিন্তু আরো বেশ কিছু মানুষ এই ঘটনায়, আরো বেশ কিছু জন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। অবশ্যই এই জিজ্ঞাসাবাদের পরে তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন দিকে যায়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। একেবারে, এবং এই ঘটনা ইতিমধ্যেই সিপিএম নেতা তিনি পুলিশের জালে। অন্যদিকে যেমনটা জানানো হয়েছে সিপিএম নেতৃত্বের তরফ থেকে যে এই মান্নান খানের সঙ্গে কিন্তু সিপিএম এর কোনো যোগসূত্র নেই, এমনটাই কিন্তু জানানো হয়েছে সিপিএম নেতৃত্বের তরফ থেকে। কুলতলি কাণ্ডে ইতিমধ্যে গ্রেপ্তার সিপিএম নেতা মান্নান খান, তার আলাঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম এবং তার ভাই। এখনো পর্যন্ত তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আর এবার জহিতা, আমরা কুলতলির পাশাপাশি কিন্তু নজর রাখবো সোনারপুরের দিকেও। সোনারপুরে জামালের সাম্রাজ্য এখনো পর্যন্ত অধরা জামাল সর্দার, এবং সেই মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামালের কিন্তু একটি সাম্রাজ্যের খোঁজ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। একেবারে, এবং এখনো অধরা জামাল সর্দার। কোথায় জামাল, এই নিয়ে কিন্তু একেবারে একাধিক প্রশ্ন উঠছে। বাড়ির সামনে মোতায়েন পুলিশ, এবং সোনারপুরে প্রাসাদপম যে বাড়ি, তার ভিতরে তালা, বাড়ির চারিদিকে 50টি সিসিটিভি, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। এবং এই ঘটনায় তার খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে পুলিশ, এবং তিনি এখনো পর্যন্ত কোথায় রয়েছে সেই প্রশ্নই কিন্তু উঠছে।
একদমই জহিতা, সোনারপুরে জামালের সাম্রাজ্য যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারেই প্রাসাদোপম বাড়ি জামালের, এবং সেই বাড়ি কিভাবে হলো তা নিয়ে কিন্তু একদিকে যেমন প্রশ্ন উঠছে, আমরা দেখেছি যে জামাল সর্দার তার নাম কিন্তু উঠে এসেছে যে বিভিন্ন ক্ষেত্রে তিনি কিন্তু অত্যাচার করতেন মহিলাদের উপর, সেই অভিযোগ কিন্তু সামনে এসেছে। এবং শুধুমাত্র তাই নয়, তার যেই প্রাসাদোপম বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু রয়েছে 50টি সিসিটিভি ক্যামেরা। অবশ্যই এত যে সাম্রাজ্যের খোঁজ পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে যেমনটা আমরা জানতে পাচ্ছি, সেই সাম্রাজ্য কিভাবে গড়ে তুললেন এই জামাল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একেবারে শুধুমাত্র তাই নয়, বাড়ির মধ্যে সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলে সেখানে কচ্ছপ উদ্ধার করেছে এবং সেই কচ্ছপ উদ্ধার করেছে বন দপ্তর। এ বিষয়ে আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কি জানা যাচ্ছে এই ঘটনা প্রসঙ্গে? এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? জামাল সর্দারের যে প্রসাদ সম বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু সোনারপুর থানার পুলিশ এখনো মজুদ আছে। যেটা আমরা জানতে পারছিলাম যে কাল রাতে বন দপ্তরের কর্মীরা তারা গিয়েছিলেন কচ্ছপ উদ্ধার করার জন্য, কিন্তু মেইন গেটের সামনে তালা মারায় সেখানে কিন্তু ডাক দেওয়ায় বা সাড়া দেওয়ায় কোনো রকম ভেতর থেকে সদুত্তর মেলেনি। অবশ্যই সেখান থেকে খালি হাতে ফিরতে হয় এবং সকালবেলা আজকে আবার আসার কথা, কিন্তু এখনো পর্যন্ত বন দপ্তরের কোনো কর্মী সেখানে পৌঁছায়নি। তবে এই এলাকার মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্ক উদ্বিগ্ন সব রকম দিক দিয়ে আছে, কারণ এই যে জামাল সর্দার একসময় তিনি কিন্তু মহুরির কাজ করতেন, আজকে তার প্রসাদ সম বাড়ি। তবে এই যে বিচারের নাম করে তিনি প্রচুর লোকের কাছে টাকা নেওয়ার যেমন অভিযোগ উঠেছে, কারণ মারধর করার অভিযোগ, একাধিক অভিযোগ তার নামে এলাকার মানুষ করছে। তবে পুলিশ কাছে কিন্তু এলাকার বিভিন্ন মানুষ তারা কিন্তু অভিযোগ দায়ের করেছে, যে অভিযোগের ভিত্তিতে কিন্তু সোনারপুর থানার পুলিশ তারা কিন্তু তদন্ত শুরু করছে এবং তাকে ধরার জন্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কিন্তু দাবি করছেন যে এখনো পর্যন্ত জামাল সর্দার এই এলাকায় আছেন এবং গা ঢাকা দিয়ে আছে, কারণ পুলিশের চোখের আড়ালে ফাঁকি দিয়ে কিন্তু এই এলাকাতে তিনি কিন্তু এখনো পর্যন্ত আছে। তবে পুলিশ কি জামাল সর্দারকে গ্রেপ্তার করতে পারবে, যা নিয়ে উঠছে প্রশ্ন। একদমই জাহাঙ্গীর, অবশ্যই সেখানে প্রশ্ন তো থাকছেই, যেমন তার পাশাপাশি কিন্তু আরো একটি প্রশ্ন যেটা উঠে আসছে সেটা হচ্ছে এই জামাল সর্দারের এই যে সাম্রাজ্য কিভাবে তৈরি করলেন সেই জামাল এই সাম্রাজ্য, এখনো পর্যন্ত কি খবর মিলছে? জামাল সর্দার কারোর জমির সমস্যা, কারোর পারিবারিক সমস্যা থেকে শুরু করে কারোর প্রাসাদ তৈরি করতে সবকিছু সমস্যা কিন্তু সমাধান করে দেয় এই জামাল সর্দার। কারণ দীর্ঘদিন তিনি যখন মৌরির কাজ করতেন, তিনি থানার সামনে তিনি সেখানে মৌরির কাজ করতেন এবং তার পরিবর্তে তার সূত্রে কিন্তু পুলিশের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল জামাল সর্দারের। আর যার কারণে কিন্তু এলাকায় সমস্ত সমাধানের জন্য প্রতিটি মানুষ জামাল সর্দারের কাছে যাওয়ার ফলে কিন্তু মোটা অঙ্কের টাকা দাবি করতেন, আর সেই সমস্ত অবৈধ টাকা নিয়েই কিন্তু এই সমস্ত তার প্রসাদ তৈরি করেছে বলে এলাকার সাধারণ মানুষজন তারা জানাচ্ছেন। ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। সোনারপুরে জামালে যে সাম্রাজ্য আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ির সুইমিং পুল, সেখানে থাকা কচ্ছপ এবং কচ্ছপ উদ্ধারে তৎপর বন দপ্তর। বুধবার কচ্ছপ উদ্ধারে সফল হয়নি বন দপ্তর, প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পর ফিরে যেতে হয় বন দপ্তরের আধিকারিকদের। এবং কচ্ছপ কাণ্ডেই জামালের বিরুদ্ধে পদক্ষেপ করার ইঙ্গিত দেয় বন দপ্তর। সর্বোচ্চ 3 থেকে 7 বছরের জেল হতে পারে এই জামালের এবং 25 লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে জামালের। একেবারে সোনালী, বাড়ির মধ্যে কিভাবে কচ্ছপ পোষা হচ্ছে সেই নিয়ে কিন্তু একেবারে প্রশ্ন উঠেছিল গতকাল থেকে, আমরা যেমনটা দেখেছি, এবং সেই ঘটনায় এবার পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে বন দপ্তরের তরফ থেকে। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুখদেব। সুখদেব, বন দপ্তর সূত্রে কি জানতে পারছো? দেখো, এক প্রকার বলা যেতে পারে যে আরো বিপাকে পড়ল সোনারপুরের শেকলকান্দের জামাল সর্দার। এবার বন দপ্তর থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে জামাল সর্দারের বিরুদ্ধে, এমনটাই জানালেন বন দপ্তরের আধিকারিক অর্থাৎ ডিএফও মিলন মণ্ডল। তিনি জানান জামাল সর্দারের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা ধারায় মামলা রুজু করা হবে এবং তার বিরুদ্ধে মামলা রুজু করে সর্বাধিক যে সাজা এই ধারায় দেওয়া আছে সেটা হচ্ছে 3 থেকে 7 বছরের জেল এবং তার সাথে 25 লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। তবে এই ঘটনায় গতকাল রাতেই
আমরা যখন বন দপ্তরের আধিকারিক মিলন মণ্ডলের সাথে কথা বলেছিলাম, তখন মিলন মণ্ডল তিনি জানান যে যেখানে আজকে আসার কথা ছিল বৃহস্পতিবার এই কচ্ছপ উদ্ধারে, সেখানে গতকাল রাতেই তৎপরতার সাথে সেখানে পৌঁছে যান ঠিক 10টা থেকে 10টার মধ্যে। প্রথমে তিনি যান 6 সদস্যের এক প্রতিনিধি দল, প্রথমে যান সোনারপুর থানায়, সেখান থেকে যান জামাল সর্দারের যে প্রতাপগড় যে বাড়ি, সেই বাড়িতে চলে যায় এই 6 সদস্যের টিম, এবং সেখানে গিয়ে দেখেন সেই যে জামাল সর্দারের গেট, সেই মূল গেটে তালা বন্ধ। তারা দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও তার ভিতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা খালি হাতেই ফেরে, এবং দীর্ঘ 2.5 ঘন্টা ধরে সেখানে অপেক্ষা করতে হয় তাদেরকে। তারপরে তারা চলে আসে। এখন দেখার বিষয় যে এই জামাল সর্দার এখনো পর্যন্ত যেহেতু অধরা রয়েছে, সোনারপুর থানার পুলিশ কি পদক্ষেপ নেয় এবং বন দপ্তরের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। তবে এই যে কচ্ছপ বাড়ির ভিতরে যে পুকুরের মধ্যে পাওয়া দেখা যাচ্ছে, সেখান থেকে যদি কচ্ছপ কোথাও উধাও হয়ে যায়, সেই দায় কার, সেই প্রশ্নই কিন্তু এখন উঠছে। সেক্ষেত্রে সুখদেব, এতদিন ধরে সেই কচ্ছপগুলো ওই জামাল সর্দারের এই বাড়ির ভেতরেই ছিল, সেক্ষেত্রে এখন মানে এই এতদিন পর যখন তার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে, তার পরবর্তীতে এই পদক্ষেপের কথা জানানো হচ্ছে, তাহলে এতদিনকে এই বিষয়টা কেন জানানো হয়নি বা জানা যায়নি? দেখো, এই প্রশ্নই একদম তুমি ঠিক বলেছো, এই প্রশ্নই তুলছেন এলাকাবাসী থেকে অনেকেই এই প্রশ্নই তুলছেন যে এতদিন যখন এই একটি পুকুরে, একটি বাড়ির মধ্যে একটি প্রাসাদোপম বাড়ি তৈরি করেছে, সেখানে একটি পুকুর, সেই পুকুরে কচ্ছপ রয়েছে, কেন মানুষের চোখে পড়লো না, কেন প্রশাসনের চোখে পড়লো না, যে প্রশাসন কি করছিল, প্রশাসন কি? কিন্তু সাধারণ মানুষ, এলাকার সাধারণ মানুষ জানাচ্ছেন যে পুলিশের সাথে একটা কিন্তু যোগসাযোগ রয়েছে এই জামালের, সেটা কিন্তু স্পষ্ট। কারণ মাঝে মধ্যেই এই জামাল সর্দার তিনি কিন্তু এলাকার মানুষকে ভয় দেখিয়ে রাখতো, সেই কারণেই কিন্তু এই জামালের বিরুদ্ধে মুখ খুলতো না এলাকাবাসীরা। তবে এই ঘটনা শেকলকাণ্ডের পর, এই ঘটনার পর থেকে এলাকার মানুষরা, যদিও তারা ক্যামেরার সামনে সবকিছু বলতে না চাইলেও অফ ক্যামেরায় তারা কিন্তু খুব উগরে দিচ্ছেন যে এই জামাল কোথা থেকে, তার উৎপত্তি কোথা থেকে, তিনি আসলেন এবং কাদের সাথে যোগাযোগ রেখে এই কাজ করছেন। কিন্তু পুলিশের ভয় দেখিয়ে কিন্তু জামাল সাধারণত এই কাজ করে বেড়াতো বলেই জানাচ্ছে এলাকাবাসী। সেক্ষেত্রে সুখদেব, তুমি যেমনটা জানাচ্ছ যে জামাল সর্দারের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল এতদিন ধরে এলাকাবাসীর, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে পুলিশের সঙ্গে জামালের যোগসাজশের অভিযোগ করছেন এলাকাবাসী? একদমই ঠিক, পুলিশের সাথে সরাসরি যোগসাযোগ রয়েছে। কেননা দেখো, পুলিশ যদি একটা বাড়ির মধ্যে কচ্ছপ রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই তালিবানি যে অত্যাচার, শেকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে মারতো দীর্ঘদিন ধরে করা হচ্ছে, এটা পুলিশের নজরে নেই, এটা হতে পারে না। এবং স্থানীয় যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের নেই, সেটা হতে পারে না। স্থানীয় বাসিন্দাদের যাদেরকে জোর করে হাতিয়ে নেওয়া হয়েছে, তাদের যে জমি হারারা, তারাও পঞ্চায়েতে যখন গিয়েছিলেন, পঞ্চায়েত থেকে তাদেরকে টাইম দেওয়া হয়েছে 2 বছর 3 বছর ওয়েট করুন, কি তারপরে আপনাদের বিষয়টা দেখবো। তাহলে এখানেই প্রশ্ন হচ্ছে যে এবং প্রশাসন বা পুলিশ কেন চুপচাপ রয়েছে, তারা কেন হাত গুটিয়ে রয়েছে, কেন এইসব পুলিশ, এই ভূমিকা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু এক প্রকার প্রশ্ন তুলে দিলেন এলাকাবাসীরা। একবারে তুমি সঙ্গে থাকো সুখদেব, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবং এই কচ্ছপ কাণ্ডে এবার বন দপ্তরের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে বন দপ্তরের তরফ থেকে। এখনো অধরা সোনারপুরে জামাল সর্দার, বাড়ির সামনে মোতায়েন পুলিশ এবং জামাল সর্দারের বাড়ির সুইমিং পুলে থাকা কচ্ছপ উদ্ধারে তৎপর বন দপ্তর, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। এবং ডিএফও মিলন মণ্ডলের নির্দেশে বারুইপুর রেঞ্জ অফিস থেকে বুধবার রাতে একটি 6 সদস্যের দল জামাল সর্দারের বাড়িতে পৌঁছে যায় এবং তাদের হাতেই ছিল জাল ও কচ্ছপ উদ্ধার করার সামগ্রী। তবে জামাল সর্দারের রাজপ্রাসাদের গেটে তালা থাকায় প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পর কচ্ছপ উদ্ধার না করেই ফিরে যায় বন দপ্তরের আধিকারিকেরা। প্রশ্ন উঠছে সেখানেই যে রাতের মধ্যেই যদি কেউ কচ্ছপ সরিয়ে দেয় কিংবা চুরি হয়ে যায়, তাহলে তার দায় কে নেবে? আমরা কথা বলবো আবারও, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পরও কিন্তু সেই কচ্ছপ উদ্ধার করা যায়নি, সেক্ষেত্রে ব্যর্থতা ঠিক কার, কি মনে হচ্ছে? দেখো, তোমাকে আমি বলে রাখবো যে ব্যর্থতা কার, এই প্রশ্নই কিন্তু লাখ টাকার। এই ব্যর্থতার দায় কেউ নিতে চাইছে না, না পুলিশ প্রশাসন, বন দপ্তরের লোক
সদস্যরা। তবে যে বন দপ্তরের যে আধিকারিক রয়েছেন, যে ডিএফও ফরেস্ট অফিসার, তিনি কিন্তু স্পষ্টই জানালেন যে এই জামালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে দেখো, জামালের বিরুদ্ধে যে বন দপ্তরের থেকে যেহেতু তৎপরতা দেখা যাচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই খবর যখন বাইরে আসলো তখনই কিন্তু বন দপ্তরের যে আধিকারিক তিনি কিন্তু এই কথাই বলছেন। তবে পুলিশ সেখান থেকে এই যে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত, যেখানে এই জামাল সর্দারের প্রাসাদপূর্ণ যে বাড়ি, সেই বাড়ি থেকে থানার যে দূরত্ব খুব বেশি হলে খুব বেশি হলে 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব, কিন্তু পুলিশ সবসময় সেখান থেকে নাকা চেকিং এ যাচ্ছেন, সেখানে টহল দিচ্ছেন, তারপরেও কেন পুলিশের নজরে আসলো না, এই প্রশ্ন কিন্তু তুলছেন এলাকাবাসীরা। তবে তোমাকে আমি বলে রাখি যে দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে যে এইভাবে অত্যাচার চালিয়েছেন, শুধু মহিলাদের নয়, এবং মহিলাদের যে তাদের স্বামীদেরকেও বেধড়ক মারধর করা হয়, এক প্রকার দুর্গন্ধ প্রতাপ হিসাবে এলাকায় পরিচিত। কিছু হলেই তাদেরকে ভয় দেখাতো এবং ভয় দেখিয়ে তাদেরকে প্রকাশ্যে মারধর করা হতো বলেই জানাচ্ছে। তবে আমি বলে রাখি যে এই শুধু তার এই যে প্রভাব, এই প্রভাব কিন্তু শুধু সোনারপুরের নয়, সোনারপুরের বাইরেও কিন্তু এই প্রভাব রয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। কেননা এই সোনারপুরের বাইরেও, সোনারপুর থেকে ঘটকপুকুর, যে ভাঙড়ে যেতে গেলে যে ঘটকপুকুর, এই ঘটকপুকুরে আগে পর্যন্ত আধিপত্য বিস্তার করে চলছিল, কিন্তু হঠাৎ করে এই যে খবর, এই খবর আসতেই কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, এলাকা মানুষের মধ্যে একটা যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই একাধিক নির্যাতিতা মহিলা মুখ শুরু করেছে। তবে এতদিন পর্যন্ত যে জামালের বিরুদ্ধে মুখটা পারি, গতকাল দুপুর পর্যন্ত একটা মাত্র অভিযোগ জমা পড়েছিল, এরপরে বিকেলের পর বিধায়কের আশ্বাসে আরেকটি অভিযোগ জমা পড়ে সোনারপুর থানায়। এই এখনো পর্যন্ত সোনারপুর থানায় মোট এই জামালের বিরুদ্ধে 2টি অভিযোগ জমা পড়েছে। এখন দেখার এই ঘটনার পর থেকে যে ঘটনা ঘটিয়েছে জামাল, তার বিরুদ্ধে এগিয়ে আসে কিনা উদ্ধার করা যায়নি, সেক্ষেত্রে ডিএফওর পক্ষ থেকে কি বলা হয়েছে, তার বিরুদ্ধে কি কোনো মামলা রুজু করা হয়েছে? এখনো পর্যন্ত দেখো, ডিএফ এর পক্ষ থেকে কোনো মামলা রুজু করা হয়নি। তবে কচ্ছপ কটা রয়েছে, এই যে পুকুর রয়েছে, সুইমিং পুল রয়েছে, সেখানে কটা কচ্ছপ রয়েছে সেটা উদ্ধার হওয়ার পরেই কিন্তু এই মামলা রুজু করা হবে। তবে স্পষ্টটাই জানিয়ে দিয়েছেন যে জামালের বিরুদ্ধে যেহেতু কচ্ছপ দেখা গেছে তার পুকুরে, সেই কচ্ছপ রাখা সম্পূর্ণভাবে বেআইনি, তাই তার বিরুদ্ধে যে মামলা করা হবে এটা নিশ্চিত করে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারের পক্ষ থেকে। ধন্যবাদ তোমায় শুভদেব। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভদেব দে। বারুইপুর রেঞ্জ অফিস থেকে 6 সদস্যের দল কিন্তু গতকাল রাতেই সেখানে পৌঁছে যায় এবং কচ্ছপ উদ্ধার করার চেষ্টা করলেও সেখানে কিন্তু পাওয়া যায়নি, যেহেতু বাড়ির গেটে বড় তালা ঝোলানো ছিল। এবং একাধিক বার্তা দেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে, এবং ডিএফও তিনি যেমনটা বলেছেন যে এবার বন দপ্তর থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে জামাল সর্দারের বিরুদ্ধে। এবং কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। এটা তো নন রিলেবল সেকশন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট টোটালটাই, আর এতে মিনিমাম হচ্ছে 3 বছর থেকে 7 বছর অবধি জেল এবং সর্বোচ্চ হচ্ছে 25 লক্ষ টাকা অবধি জরিমানা। ওটাকে রেস্কিউ করার জন্য অলরেডি টিম গেছে, আমার রেস্কিউ করা হবে এবং ওই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী যা আইনানুগ ব্যবস্থা তা নেওয়া। একেবারে স্বর্ণালী, যেমনটা ডিএফও মিলন মণ্ডল তিনি যেমনটা জানালেন যে জামাল সর্দারের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এবং ধারায় মামলা করা হবে এবং বেআইনিভাবে এই কচ্ছপ বাড়ির সুইমিং পুলে রাখার জন্য সর্বোচ্চ 3 থেকে 7 বছরের জেল এবং 25 লক্ষ টাকা জরিমানা হতে পারে। একদমই, এবং তার পাশাপাশি আমরা নজর রেখেছি অবশ্যই কুলতলি কাণ্ডের দিকেও, এবং ইতিমধ্যেই কিন্তু কুলতলি কাণ্ডের মূল পান্ডা সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের জালে। কুলতলির সিপিআইএম নেতা মান্নান খানু, মান্নানের মাছের ভেড়ির আলাঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে এই সাদ্দামকে। একেবারে সাদ্দাম মান্নানকে গ্রেপ্তার করে কুলতলি থানার পুলিশ এবং সাদ্দামের বিরুদ্ধে একাধিক অভিযোগ। গত সোমবার সাদ্দামের বাড়িতে অভিযান পুলিশের এবং পুলিশের উপরে হামলার অভিযোগ সাদ্দামের বিরুদ্ধে। পুলিশের উপরে হামলার ঘটনায় অভিযুক্ত সাদ্দামের ভাই সাইরুলও এবং পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে যায় বলেই জানা যাচ্ছে। এবং সাদ্দামের ঘরের নিচে সুড়ঙ্গ, যে ছবি আপনাদের দেখিয়েছিলাম, সেই সুড়ঙ্গ দিয়ে কিন্তু পালিয়ে যায় সাদ্দাম, এমনটাই জানা যাচ্ছে। এবং বুধবার রাতে সাদ্দামকে গ্রেপ্তার করলেও এখনো অধরা সাইরুল।
একদমই জহিতা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সাদ্দামের খোঁজ চালাচ্ছিল এতদিন ধরে পুলিশ, সেই সাদ্দামকে কিন্তু বুধবার রাতে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের সেই খবরে জানাচ্ছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু সেই সাদ্দামের ভাই সৈরুলকে গ্রেপ্তার করা যায়নি, এখনো পর্যন্ত অধরাই রয়েছে সৈরুল, তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ অবশ্যই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন পুলিশের জালে এসেছে সাদ্দাম, এবং অন্যদিকে এখনো পর্যন্ত কিন্তু অধরা রয়েছে জামাল সর্দার। যেই দুই খবরের দিকে আমরা নজর রেখেছি, একদিকে কুলতলি আর অন্যদিকে সোনারপুর। একদিকে আপনাদের জানিয়ে রাখি যে কুলতলি কাণ্ডে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই সাদ্দামকে, যদিও এখনো পর্যন্ত তার ভাই সৈরুলকে গ্রেপ্তার করা যায়নি। অন্যদিকে এখনো পর্যন্ত কিন্তু সোনারপুর কাণ্ডে অধরাই রয়েছে জামাল সর্দার, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, এবং তার বাড়ির সামনে ইতিমধ্যে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং গ্রামবাসীরা যেমনটা জানাচ্ছেন যে পুলিশের সঙ্গে যোগ সাজসের অভিযোগও কিন্তু তোলা হচ্ছে গ্রামবাসীদের তরফ থেকে, তবে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আরো বারো সময় এখন বিরতির, ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, ফের রাজ্য রাজভবন সংঘাত, 3 আইন খতিয়ে দেখতে কমিটি গড়ল রাজ্য, মমতাকে চিঠি দিয়ে রিপোর্ট তলব বোসের। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে কিন্তু জহিতা যে ফের রাজ্য এবং রাজভবন যে সংঘাত তা কিন্তু আবারও চরমে উঠল, এবং 3 আইন খতিয়ে দেখতে ইতিমধ্যেই কমিটি গড়ল রাজ্য, এবং সে বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফের রাজ্য রাজভবন সংঘাত, এবং সেই মর্মেই একটি চিঠি লিখে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, ন্যায় সংহিতা পাস হওয়ার পর থেকেই সমস্ত রাজ্যের ন্যায় সংহিতা যে আইনকে প্রয়োগ করার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই জায়গাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি গঠন করেছেন, এবং সেখানে আইনের কি সহাবস্থান রয়েছে সেগুলো জানার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এবং সেটাকেই নাকি রাজভবন মনে করছে যে কেন্দ্রের আইনকে চ্যালেঞ্জ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতো রাজ্য সরকারের পক্ষ থেকে তারা পাবলিক ডোমেনে কিন্তু পুরো বিষয়টি নিয়ে এসছেন, এবং ন্যায় সংহিতার যে 3টি ধারা রয়েছে সেই 3টি ধারা নিয়ে পর্যালোচনা করছেন তারা। সেই জায়গাতে রাজভবনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে, এবং রাজভবনের পক্ষ থেকে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে সেই ন্যায় সংহিতা আইন যেটা কেন্দ্র তৈরি করেছে সেটা সমস্ত রাজ্যই পালন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সেটা পালন করবেন না সেটা কখনোই তারা বলেননি। তারা আইনটাকে করার আগে তারা কিন্তু বিভিন্ন দিক খতিয়ে দেখতে চাইছেন কি কি ব্যবস্থা এতে নেওয়া যায়। সেই জায়গাতেই রাজভবনের পক্ষ থেকে রাজ্যপালের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। তাতেই অত্যন্ত ক্ষুব্ধ, কারণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ন্যায় সংহিতা বিলকে তারা সমর্থন করেন না। তারা প্রয়োজনে বিধানসভার যে 22 তারিখ থেকে অধিবেশন শুরু হবে সেখানে তারা প্রস্তাব আকারে বিষয়টি আনতে পারেন। সেই জায়গাতেই অখুশি হয়েছেন রাজভবন এবং রাজ্যপাল স্বয়ং। সেই জন্যই কিন্তু তিনি রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন। বেশ, ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ফের রাজ্য রাজভবন সংঘাত, 3 আইন খতিয়ে দেখতে কমিটি গড়ল রাজ্য, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা এর আগেই কিন্তু জানানো হয়েছিল যে কেন্দ্রকে চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন যে এই আইন কার্যকর হওয়ার আগে একটু খতিয়ে দেখার জন্য, এবং সেই 3টি আইন নিয়ে এবার কমিটি গঠন করা হয়েছে রাজ্যের তরফ থেকে, এবং এই নিয়ে মমতাকে চিঠি দিয়ে রিপোর্ট তলব করল সিভি আনন্দ বোস। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তাঁদের কি প্রতিক্রিয়া শুনুন। এই ন্যায় সংহিতা আসলে বিজেপির ঘুরিয়ে ফেডারাল স্ট্রাকচারের উপর আঘাত। রাজ্যের হাত থেকে পুলিশ প্রশাসনের যে ক্ষমতা, সেই ক্ষমতার যে খর্ব করার একটা অপপ্রয়াস, সেটা এই ন্যায় সংহিতার মাধ্যমে বিজেপি চেষ্টা করে যাচ্ছে। তার সাথে সাথে দাঁড়িয়ে যেহেতু এটা ইমপ্লিমেন্টেশনের আগে রাজ্যের একটা মতামত চেয়ে পাঠিয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিশেষজ্ঞদের দিয়ে তারা ফিডব্যাক তৈরি করাচ্ছেন, যে ফিডব্যাক আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেব। এতে ভারী সিঁদুরে মেঘ দেখেছে আমাদের রাজ্যপাল।
কারণ রাজ্যপাল নিয়মিত আইনি সুরক্ষাপ্রাপ্ত, সাংবিধানিক সুরক্ষা কবচ রাজ্যপালের রয়েছে। দেখুন, কটাক্ষ করা কোনো জায়গা নেই। এটা কেন্দ্রীয় আইনের বিষয়ে রাজ্য সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে, সে কমিটি গঠন করে কি কি বিষয়ে তদন্ত করবে, কি কি বিষয়ে তারা অনুসন্ধান চালাবে, সমস্তটা বিষয় রাজ্যের যিনি সংবিধানের প্রধান তাকে জানানো দরকার এবং তাকে জানিয়েই এটা করা দরকার। তাকে না জানিয়ে যখন এটা করছে, স্বাভাবিকভাবে তার জানার অধিকার আছে এবং সেই অধিকার বলেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছে এবং এই পদক্ষেপ একদম সঠিক। আরো এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর জুহিতাই, এবার আমরা আবারও কিন্তু নজর রাখবো কুলতলির দিকে। ইতিমধ্যেই আপনাদের জানিয়েছিলাম যে গ্রেপ্তার করা হয়েছে কুলতলি কাণ্ডের মূল পান্ডা সাদ্দাম সর্দারকে এবং পুলিশের জালে কুলতলির সিপিআইএম নেতা মান্নান খানও। এবং এই মান্নানের মাছের ভেড়ির আলাঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে সাদ্দামকে। সাদ্দাম মান্নানকে গ্রেপ্তার করে কুলতলি থানার পুলিশ এবং সেই আলাঘরের সামনে থেকে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। দেখে নেব। ইতিমধ্যে আমি কিন্তু যেখানে দাঁড়িয়েছি, গতকাল রাতে কিন্তু এখান থেকে কুলতলি পুলিশকে গুলি চালানো কাণ্ডের মূল পান্ডা যে সাদ্দাম সর্দার, সেই সাদ্দাম সর্দারকে কিন্তু এই যে কুড়ে ঘর, এই কুড়ে ঘর থেকে কিন্তু গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করে এবং এই সেই আলা এবং এই সেই আলের পাড়েই কিন্তু এপারে রয়েছে জঙ্গল এবং জঙ্গলের পরেই রয়েছে ঠাকুরার নদী। কিন্তু এইখান থেকেই কিন্তু গতকাল যে বারুইপুর পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ কিন্তু এই যে কুড়ে ঘর, এই কুড়ে ঘর থেকে কিন্তু গ্রেপ্তার করে কুলতলি পুলিশ গুলিকাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে। এখান থেকে আরও একজনকে গ্রেপ্তার করে সিপিআইএম নেতা যে মান্নান খান আছে, সেই মান্নান খানকে কিন্তু এখান থেকেই গ্রেপ্তার করেন। কারণ এই যে ফিশারি, এই 65 বিঘা ফিশারি কিন্তু যে এখন যে লিস্ট নিয়েছে, সেই লিস্ট হচ্ছে মান্নান খানের। এই মান্নান খান কিন্তু এই সাদ্দাম সর্দারকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমি একটু এই কুড়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করব। এই সেই কুড়ে ঘর এবং এই সেই কুড়ে ঘরের ভেতরে কিন্তু প্রায় সোমবারের পর থেকে কিন্তু গা ঢাকা দিয়েছিল সাদ্দাম সর্দার এবং এখানে তাকে থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে দিয়েছিল সিপিআইএম নেতা মান্নান খান। ইতিমধ্যেই কিন্তু এখানে খাওয়ার যে মুড়ি থেকে আরম্ভ করে মশার ধূপ এবং এখানে যে নতুন সিম তোলা হয়েছিল, সেই সিমেরও কিন্তু একটা প্যাকেট পড়ে আছে। ইতিমধ্যেই কিন্তু এই যে কুড়ে ঘর, এই কুড়ে ঘর থেকেই কিন্তু গতকাল রাতে বারুইপুর পুলিশ জেলার যে এসওজি টিম, মানে স্পেশাল অপারেশন টিম, তারা কিন্তু এই সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করে। কুলতলি থেকে প্রিয় মুখার্জি রিপোর্ট, কলকাতা টিভি। আপনাদের শোনালাম সেই বিশেষ প্রতিবেদন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যেমনটা যে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে কুলতলি কাণ্ডের মূল পান্ডা সাদ্দাম সর্দারকে পুলিশের জালে, তার পাশাপাশি সিপিআইএম নেতা মান্নান খান এবং মান্নান খানের মাছের ভেড়ির আলাঘর থেকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই সাদ্দাম সর্দারকে। এবং সাদ্দাম এবং মান্নানকে গ্রেপ্তার করে কুলতলি থানার পুলিশ। গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং সাদ্দামের বিরুদ্ধে একাধিক অভিযোগ। গত সোমবার সাদ্দামের বাড়িতে অভিযান চালায় পুলিশ এবং পুলিশের উপরে তখনই হামলা চালায় সাদ্দাম, এমনটাই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবং যেমনটা জানা যাচ্ছে যে পুলিশের উপরে এই হামলার ঘটনা অভিযুক্ত সাদ্দামের ভাই সাইদুল এবং পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এই দুই ভাই। সাদ্দামের ঘরের নিচে সুড়ঙ্গের সন্ধানও পাওয়া যায়, সেই ছবি আপনারা দেখেছেন। এবং সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায় সাদ্দাম এবং বুধবার রাতে সাদ্দামকে গ্রেপ্তার করলেও এখনো পর্যন্ত অধরা রয়েছে তার ভাই সাইদুল। একদমই জয়িতা, এবং শুধুমাত্র তাই নয়, অবশ্যই আমাদের সেদিকেও নজর থাকবে যে সেই সাদ্দাম সর্দারকে কিন্তু গ্রেপ্তার করা হয় যেখান থেকে, তা কিন্তু কুলতলির সিপিআইএম নেতা মান্নান খানের যে আলাঘর, সেখানেই কিন্তু গা ঢাকা দিয়েছিলেন এই সাদ্দাম সর্দার এবং সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ইতিমধ্যেই সাদ্দাম সর্দারকে। এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে অন্যদিকে কুলতলি কাণ্ডের যে মূল পান্ডা এই সাদ্দাম সর্দারের সঙ্গে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই সেই মান্নান খানকেও, যিনি কুলতলির সিপিআইএম নেতা। একেবারে যদিও সিপিএম এর তরফ থেকে জানানো হয়েছে যে এই মান্নান খানের সঙ্গে তার কোনো যোগসাযোগ নেই সিপিএম এর, তেমনটা কিন্তু জানানো হয়েছে। এবং অন্যদিকে সুজন চক্রবর্তী তিনি কি জানিয়েছেন এই বিষয়ে আপনাদের শোনাবো। এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে,
ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে, এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। আর জয়িতা, এবার আমরা নজর রাখবো মালদার দিকে। মালদার মানিকচকে আক্রান্ত পুলিশ, বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ এবং পুলিশকে মারধর, গাড়ি ফেলে দেওয়া হয় নয়াঞ্জলিতে, এমনটাই অভিযোগ করছে। যেমনটা জানা যাচ্ছে যে পথ অবরোধ করা হয় এবং পথ অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ কর্মী। একদমই জয়িতা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নিত্যদিন এই যে পুলিশের যে আক্রান্ত হওয়ার ঘটনা তা কিন্তু রীতিমতো বাড়ছে। এর আগে আপনাদের জানাচ্ছিলাম যে কুলতলি, সেখানেও কিন্তু পুলিশকে আক্রান্ত হতে হয়েছিল, আর এবার কিন্তু মালদার মানিকচকে সেখানেও আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। এবং যেমনটা জানা যাচ্ছে যে বেহাল বিদ্যুৎ পরিষেবার জন্য দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন এলাকাবাসী, এবং সেখানেই সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়েই পুলিশকে আক্রান্ত হতে হয়। মালদার মানিকচকে এই ঘটনাটি ঘটেছে। আক্রান্ত পুলিশ এবং বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ চলছিল। সেই পথ অবরোধ তুলতে গিয়ে এবার আক্রান্ত পুলিশ কর্মী, পুলিশকে মারধর করা হয়, এমনকি গাড়ি ফেলে দেওয়া হয় নয়াঞ্জলিতে, এমনটাই অভিযোগ করছে। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ আর এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, অত্যন্ত চাঞ্চল্য রয়েছে এলাকা জুড়ে, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাও রয়েছে। রীতিমতো পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে, কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আর এই গোটা ঘটনা মানিকচকের এনায়েতপুর এলাকায় ঘটেছে। তোমাকে জানিয়ে রাখবো, মানিকচক জুড়ে গত কয়েকদিন ধরে বিদ্যুৎ পরিষেবা খারাপ অবস্থায় রয়েছে, কারণ মানুষ সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছে না। আর এই অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে মানিকচকের দিকে দিকে অবরোধ হয় এবং বিক্ষোভ চালাতে থাকে। কোথাও টায়ার জ্বালিয়ে, কোথাও রাজ্য সড়ক অবরোধ করে মহিলারা পথে নামেন। মানিকচকের এনায়েতপুর সহ নূরপুর সহ তোমার হচ্ছে সবজিপাড়া, মন্ডলপাড়া, হাসপাতাল মোড়, এমনকি শেখপুরা মোড়, এই সমস্ত এলাকা অবরোধ করা হয়। এই এনায়েতপুর এলাকার বাসিন্দারা অবরোধ করে বিক্ষোভ চালাচ্ছিলেন। ঠিক সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীরা যায় তাদের বিক্ষোভ তোলার জন্য বলে, তারপরই ক্ষিপ্ত এলাকা বাসিন্দারা পুলিশের ওপর চড়াও হয়, পুলিশকে মারধর করা হয়। এলাকা বাসিন্দারা যারা জানাচ্ছেন যে পুলিশ কর্মীরা সেখানে এসে বিভিন্ন রকম হুমকি দিচ্ছিলেন, বিভিন্ন কথা বলছিলেন, সে কারণেই হামলা করা হয়েছে। যদিও এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা রয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনকি সংবাদ মাধ্যমের যে সমস্ত বিভিন্ন ডিজিটাল সহ বিভিন্ন যে সমস্ত সংবাদকর্মী তাদেরকেও মারধর করা হয়েছে। গোটা ঘটনায় তীব্র উত্তেজনা রয়েছে। মানিকচক থানার যিনি কর্তব্যরত আইসি রয়েছে তাকে মারধর করা হয়েছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এমনটাই ঘটনার সামনে আসছে। জুইতা, একদমই। তার পাশাপাশি পরিতোষ, আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে। আমি স্বর্ণালী রয়েছি, এবং যে পুলিশকে মারধর করার ঘটনা ঘটেছে এবং গাড়ি ফেলে দেওয়া হয়েছে নয়াঞ্জলিতে, সেই ঘটনা এই এত উত্তপ্ত হলো কেন পরিস্থিতি? বিহাল বিদ্যুৎ পরিষেবা যদি হয়, সেক্ষেত্রে বিদ্যুৎ যে দপ্তর রয়েছে তাদের পক্ষ থেকে কিছু কি জানানো হয়েছে যে কবে এই সমস্যার সমাধান হবে? সোনালিদি, তোমাকে জানিয়ে রাখি যে বিদ্যুৎ পরিষেবায় গত কয়েকদিন ধরে যখন খারাপ অবস্থায়, বিদ্যুৎ দপ্তরের তরফে কোন রকম সুরাহা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমনটার অভিযোগ রয়েছে। যদিও বিদ্যুৎ দপ্তর জানাচ্ছে অত্যাধিক লোড পড়ার কারণে লোডশেডিং হচ্ছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার কারণে পরিষেবা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে এলাকার বাসিন্দারা বুধবার রাতে বিদ্যুৎ দপ্তরে আসেন। স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছেন, বিদ্যুৎ দপ্তরে এসে তারা নিজেদের ক্ষোভ বিক্ষোভ দেখানোর সময় কর্তব্যরত যে সমস্ত পুলিশ কর্মী সেখানে ছিলেন তারা সে সমস্ত বাসিন্দাদের ওপর লাঠিচার্জ করে, এমনটাও অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিকে কেন্দ্র করে ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকালে যখন এনায়েতপুরে অবরোধ চালাচ্ছিলেন, ঠিক সেই অবরোধ চালানোর সময় পুলিশ কর্মীদের সামনে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা এবং পুলিশের ওপর চড়াও হয়, মারধর করা হয়, গাড়ি ভাঙচুরের মতো ঘটনা, গাড়ি উল্টে দেওয়া হয়েছে পাশের নয়নজলিতে। এই পরিস্থিতিতে এলাকা থমথমে রয়েছে, কারণ পুলিশের তরফে র্যাপিড অ্যাকশন ফোর্স নামানো হচ্ছে গোটা এলাকায় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। স্বর্ণালী, একদম ধন্যবাদ তোমায় পরিতোষ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পরিতোষ সরকার। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এবং পুলিশের গাড়ি নয়াঞ্জলিতে ফেলে দেওয়া হয়, পুলিশকে মারধর করা হয় এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মহিলা এবং যে সমস্ত গ্রামের বাসিন্দারা সবাই কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন। উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, এমনকি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা।
পুলিশকে মারধর, গাড়ি ফেলে দেওয়া হয়েছে নয়নজলিতে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মালদার মানিক চকে এবার আক্রান্ত পুলিশ কর্মী, পথ অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মী। ও তোর কথা শুনতে হবে নাকি আমাকে? চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। বাদুড়িয়ায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত কলেজ পড়ুয়া সহ 3, গ্রামে জ্বরে আক্রান্ত 50 জন। শ্রীরামপুর গ্রামে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত রোগীদের ঘর থেকে বেরোতে বারণ করেছেন ইতিমধ্যেই এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করছেন। অন্যদিকে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়ার পাশাপাশি রক্তের নমুনাও সংগ্রহ করছেন। মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বাদুড়িয়া এবার সোয়াইন ফ্লুতে আক্রান্ত এবং কলেজ পড়ুয়া সহ 3 জন, গ্রামে জ্বরে আক্রান্ত 50 জন। শ্রীরামপুর গ্রামে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। অন্যদিকে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত রোগীদের ঘর থেকে বেরোতে বারণ করছেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করছেন। স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়ার পাশাপাশি রক্তের নমুনা সংগ্রহ করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে জুহিতা যে মাস্ক ব্যবহারের পরামর্শ কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা এবং যেমনটা জানা যাচ্ছে যে বাদুড়িয়ায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন কলেজ পড়ুয়া সহ 3। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সঞ্জীব চক্রবর্তী। সঞ্জীব, কি আপডেট রয়েছে এই মুহূর্তে এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে? দেখো, বসিরহাট স্বাস্থ্য জেলার যে 10টি ব্লক রয়েছে সীমান্ত থেকে সুন্দরবনে, তুমি জানো ইতিমধ্যে গত বছরের তুলনায় কিন্তু যথেষ্ট বৃষ্টির পরিমাণ কম, যার কারণে এবারে কিন্তু বৃষ্টির পরিমাণ কম হয়। কিন্তু এই সময় সিজন চেঞ্জ, অর্থাৎ যার যে বিশেষ করে জুলাই মাস 18 তারিখ, সেখানে যে বৃষ্টির পরিমাণ গত বছর থেকে অনেকটাই কম। একদিকে বৃষ্টি কম থাকার কারণে এই জীবাণু ছড়াচ্ছে, অর্থাৎ জ্বরে আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে বহু জ্বরের রুগী কিন্তু বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে, বিশেষ করে কেউ ডেঙ্গুর উপসর্গ নিয়ে, আবার কেউ ইনফ্লুয়েঞ্জার নিয়ে তারা ভর্তি হয়েছে। ইতিমধ্যে নতুন যে আতঙ্কের যেটা আতঙ্ক দেখা দিয়েছে বাদুড়িয়া ব্লকে, অর্থাৎ জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে গ্রামে গত এই চলতি মাসের 8ই জুলাই সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল। সেই ধর্মীয় অনুষ্ঠানে বেশ কিছু গ্রামের মহিলা পুরুষরা যায়, সেখান থেকেই কিছু জ্বরে আক্রান্ত হন এবং এই জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকেই কিন্তু দেখা যায় বেশ কিছু ওখানে যখন পরিমাণ বাড়তে তখন স্বাস্থ্য দপ্তরের থেকে একটি কর্মী তারা মেডিকেল টিম বসানো হলেও কিন্তু সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রথম 5 জনকে তারা চিহ্নিত করে, অর্থাৎ ডিরেক্টেড করে। সেই 5 জনের যখন নমুনা সংগ্রহ করে যখন করা হয়, তারপরে জানা যায় তার মধ্যে 3 জন, একজন কলেজ পড়ুয়া, একজন গৃহবধূ, একটা মাঝবয়সী যুবক, এই 3 জনের কিন্তু সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে। পাশাপাশি গ্রামে 50 জন কিন্তু জ্বরে আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই 16ই জুলাই থেকে, অর্থাৎ সেখান থেকে 28 জুলাই পর্যন্ত সেখানে মেডিকেল ক্যাম্প করা হবে এবং সোয়াইন ফ্লু আক্রান্ত যারা হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়িতে বেরোতে নিষেধ করছে। তাদের প্রতিদিন যেমন স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং রক্তের নমুনা সংগ্রহ করছে, পর্যাপ্ত ওষুধ দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই জ্বরের আক্রান্ত রোগীদের যেভাবে আক্রান্ত হচ্ছে, লাফিয়ে লাফিয়ে পাচ্ছে জ্বরের সংখ্যা, তাতে কিন্তু নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে কিন্তু স্বাস্থ্য দপ্তরে। ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলার যে মুখ্য স্বাস্থ্য অধিকারী 2 অর্থাৎ অনুপম ভট্টাচার্য, তিনি যেটা জানিয়েছেন যে ইতিমধ্যে সেখানে মেডিকেল টিম বসানো হয়েছে, স্বাস্থ্যকর্মীরা তারা কাজ করছে, বিভিন্ন সময় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাদের নমুনা সংগ্রহ করছেন এবং এই তারা গিয়ে তারা যাতে কোনো রকমভাবে এইটাকে বাড়তে না যায় তার সব রকম পাওয়া যায় ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে যে চিকিৎসকরা জানিয়েছেন, বিশেষ করে তো এই 5 জন ডিরেক্টেড করেছিল, তার মধ্যে 3 জনের সোয়াইন ফ্লুর অস্তিত্ব পাওয়া গেছে, অর্থাৎ সে রোগী আক্রান্ত হয়েছে সোয়াইন ফ্লুতে। ইতিমধ্যে এই নতুন করে সোয়াইন ফ্লু আক্রান্ত ইতিমধ্যে বাদুড়িয়ায় কিন্তু একটা নতুন করে কিন্তু স্বাস্থ্য দপ্তরে মাথা ব্যথার কারণ হয়েছে এবং গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীরা তারা যাচ্ছে, মেডিকেল টিম
তৈরি করে তারা বাড়ি বাড়ি গিয়ে তারা বলছেন যে বাড়িতে বেরোবেন না, অন্তত 10-15টা দিন বাড়ির মধ্যে থাকুন, যাতে কোনো রকমভাবে অন্য জায়গায় অর্থাৎ সেই জায়গায় ছড়িয়ে না পড়ে আক্রান্ত রোগীদের সংখ্যা। সেটাও কিন্তু স্বাস্থ্য দপ্তর কিন্তু পুরোপুরি ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে একদিকে মাইকিং প্রচার চলছে, অন্যদিকে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে এবং রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে বাগবিয়াতে নতুন করে সোয়াইন ফ্লু দেখা যায়। একেবারে বোঝা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট তৎপর স্বাস্থ্য দপ্তর এবং গ্রামে গ্রামে ঘুরে কিন্তু সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো সঞ্জিত তোমাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার সোয়াইন ফ্লুতে আক্রান্ত 3 বাদুড়িয়া এবং গ্রামে জ্বরে আক্রান্ত হয়েছেন 50 জন। ইতিমধ্যেই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে এবং বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত রোগীদের ঘর থেকে বেরোতে বারণ করেছেন ইতিমধ্যেই। সময় এখন আরো একটি বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, রানীগঞ্জে ডাকাতিতে ফের গ্রেপ্তার, নয়ডা থেকে গ্রেপ্তার খালিদ হোসেন। আজ আসানসোল আদালতে পেশ করা হবে এই খালিদকে। ধৃত খালিদ হোসেন বিহারের বাসিন্দা বলে জানা গেছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই এই রানাগঞ্জ ডাকাতি কাণ্ডে কিন্তু সুবোধ সিংকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ডাকাতিতেই কিন্তু ফের গ্রেপ্তার এবং এবার নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে খালিদ হোসেনকে। আজ আসানসোল আদালতে পেশ করা হবে খালিদকে। ধৃত খালিদ হোসেন বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু সুবোধ সিং তিনি কিন্তু পুলিশের জালে এবং এবার এই ঘটনায় আবারও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। খালিদ হোসেন তিনি বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে, তাকে নয়ডা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পবিত্র। পবিত্র, কি খবর রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই বিহারের যে তোমার হাটুয়া অঞ্চল এলাকা, সেই এলাকায় খালিদ হোসেন এই রানীগঞ্জে যে সোনার দোকানে ডাকাতি তাতে এই জড়িত আছে এবং নয়ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে তাকে আসানসোলে নিয়ে আসা হয়েছে এবং তাকে তার শারীরিক পরীক্ষা করার পরেই যেটুকু আমরা জানতে পারছি যে আজকে আসানসোল যে আদালত, সেই আদালতে তাকে তোলা হবে। এই নিয়ে তোমার 6 জন এখনো অব্দি এই যে কাণ্ড তাতে 6 জন ইতিমধ্যে গ্রেফতার হলো। এখন আসানসোল আদালতে পেশ করার পরে তাকে জানতে পারা যাবে যে আদালত কি রায় দিচ্ছেন। পাশাপাশি এও জানতে পারি যে পুলিশ 14 দিনের জন্য নিজেদের হেফাজতের জন্য আদালতের কাছে আবেদন করবে। এখন দেখা যাক রায় আদালতে পেশ করার পরে কি রায় দেন বিচারক। বেশ, ধন্যবাদ জানাবো পবিত্র। রানীগঞ্জে ডাকাতিতে ফের গ্রেপ্তার, এবার নয়ডা থেকে গ্রেপ্তার খালিদ হোসেন। আজ আসানসোল আদালতে পেশ করা হবে খালিদকে। ধৃত খালিদ বিহারের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। আর জয়িতা, এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, মুরগি পরিবহন বন্ধের ডাক, পুলিশে জুলুমের অভিযোগ, ধর্মঘটের হুমকি ব্যবসায়ীদের। আজ রাত থেকে সরবরাহ বন্ধের হুমকি এবং রাজ্য জুড়ে মুরগির সরবরাহ বন্ধের হুমকি। এমনই হুমকি কিন্তু দেওয়া হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ধর্মঘটের হুমকি দিয়েছেন রীতিমতো ব্যবসায়ীরা। পুলিশি জুলুমের অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই ধর্মঘটের হুমকি ব্যবসায়ীদের। ধর্মঘটের হুমকি ব্যবসায়ীদের, যেমনটা জানা যাচ্ছে আজ রাত থেকে সরবরাহ বন্ধের হুমকি, রাজ্য জুড়ে মুরগি সরবরাহ বন্ধের হুমকি দেওয়া হয়েছে ব্যবসায়ীদের তরফ থেকে। আজ রাত থেকেই সরবরাহ বন্ধের হুমকি দেওয়া হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। রাজ্য জুড়ে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে সেই হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরূপ। অরূপ, কি জানানো হয়েছে ব্যবসায়ীদের অভিযোগ ঠিক কি? ব্যবসায়ীদের মূলত যেটা দাবি যে তাদের প্রতিনিয়ত যে রাজ্য জুড়ে পুলিশের জুলুমের প্রতিবাদে তাদের এই ধর্মঘট, যেটা আমরা আর জানতে পারছি গত 11/7/2024 বৃহস্পতিবার রাত্রে বেলদা থানা এলাকা দিয়ে যাচ্ছিল একটি মুরগি বোঝাই গাড়ি। সেই সময় ওই গাড়ির চালক এবং ড্রাইভারের কাছে পুলিশ চাঁদা অর্থাৎ বেশ কিছু টাকা দাবি করে সেই টাকা অস্বীকার করায় গাড়ির যে খালাসি ছিল তাকে মারধর করে পুলিশ। আর এই ঘটনায়
ওই গাড়ির খালাসি গুরুতর আশঙ্কাজনক হয়। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা হাসপাতালে। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়, চিকিৎসকরা তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করেন। আর এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে যে পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশন রয়েছে তারা অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধের ডাক দিয়েছে। আর তাদের ইতিমধ্যে ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায় কর্মসূচি নেওয়া শুরু করেছে। রীতিমতো এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকায় যেমন মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ মুরগি পরিষেবা যে মুরগি পরিষেবা বন্ধ হয়ে গেলে যেসব ছোট ছোট জায়গায় মুরগি কাটা হয় সেখানে মুরগি সরবরাহ বন্ধ হয়ে গেলে মুরগির দাম বাড়তে পারে, সেই নিয়ে মানুষ যেমন আতঙ্কের মধ্যে রয়েছে। অপরদিকে যাদের অ্যাসোসিয়েশনের যে দলীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের বক্তব্য অবিলম্বে প্রশাসন এর বিরুদ্ধে পদক্ষেপ নিক এবং যাতে এই ধরনের ঘটনা না ঘটে, এমনকি চলাচল করবে সেই সময় পুলিশ যাতে সহায়তা করে তাদেরকে। ধন্যবাদ জানাবো অরূপ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরূপ ঘোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার পুলিশি জুলুমের প্রতিবাদে এবার ব্যবসায়ীদের হুমকি, রাজ্য জুড়ে মুরগি সরবরাহ বন্ধের হুমকি। পানিহাটিতে পুকুর ভরাটকে কেন্দ্র করে বিক্ষোভ। পানিহাটির 15 নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ। দীর্ঘদিন ধরে যেমনটা অভিযোগ তুলছিলেন স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছিলেন এলাকার বাসিন্দারা। একদমই জয়িতা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই অভিযোগ কিন্তু স্থানীয়রা তুলছেন এবং সেই অভিযোগের তীরে রয়েছে কাউন্সিলররা। পানিহাটিতে পুকুর ভরাটকে কেন্দ্র করে এই বিক্ষোভের অভিযোগ সামনে এসেছে। বিক্ষোভ দেখা যাচ্ছে পানিহাটির 15 নম্বর ওয়ার্ডের এই ঘটনা এবং পুকুর ভরাটকে কেন্দ্র করেই কিন্তু সেই অভিযোগ করছেন স্থানীয়রা, যেই অভিযোগের তীরে রয়েছে স্থানীয় কাউন্সিলর। পানিহাটিতে পুকুর ভরাটকে কেন্দ্র করে বিক্ষোভ। পানিহাটির 15 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা এবং যেমনটা জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। আর জহিতা, এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, বিহার রাস্তা সংস্কারের দাবি। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ও বিজেপির বিরুদ্ধে গ্রাম জুড়ে পোস্টার দিল সিপিএম। ঘাটালের মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামে ঘটনা এবং পোস্টারে লেখা রয়েছে শ্রীপুর গ্রামের রাস্তা সংস্কার হচ্ছে না কেন? তৃণমূল পঞ্চায়েত জবাব দাও। ঘাটালের বিজেপি বিধায়কের এলাকা উন্নয়ন প্রকল্পে টাকা শ্রীরামপুর গ্রামের রাস্তা সংস্কারের বরাদ্দ হচ্ছে না কেন, এমনটাই প্রশ্ন তোলা হয়েছে ওই পোস্টারে। বিজেপি জবাব দাও। রাস্তার সংস্কার নিয়ে একে অপরকে দোষ দিচ্ছে তৃণমূল বিজেপি। এই আবহে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা এবং তৃণমূল বিজেপির বিরুদ্ধে এই পোস্টার দিয়েছে সিপিএম। একে অপরকে দোষারোপ তৃণমূল বিজেপির। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তার ছবি, রাস্তার বেহাল অবস্থা এবং যে কারণে পড়লো পোস্টার দেওয়া হয়েছে সিপিএম এর তরফ থেকে। আরো 12 আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।